আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বেশ উপকারী হতে চলেছে। আজকে আমরা কথা বলবো যে কিভাবে তুমি আসলে সিকিউ লিখে আসলে ফুল মার্কস পাবা। অর্থাৎ আমি একেবারে বলে দিতে পারি ইনশাল্লাহ আমরা 9 থেকে 10 মার্ক গ্র্যাব করতে পারবো সিকিউ লিখলে। সো অবশ্যই তোমাকে সঠিকটা লিখতে হবে, সেটা তো বুঝতেই পারতেছো, বাট স্টিল এখানে একটা প্যাটার্ন আছে, এখানে একটা নিয়ম আছে, সেটা আমাদেরকে জানতে হয়। একটু জেনে বুঝে যদি এই নিয়মগুলো মেনে যদি লিখি না, তাহলে ওখানে মার্ক কাটার কিন্তু আসলে জায়গা থাকে না। তো আমরা আজকে এই ভিডিওর ভিতরে একটা টোটাল এটা নিয়ে আলোচনা করব, এই ডিসকাশনটাও থাকবে, এবং আমি তোমাকে একটা বাংলা সিকিউ লেখার উপায়টাও বলে দিব আজকে, একটা বাংলা সিকিউ ডিরেক্ট দেখায়, ঠিক আছে, যে কীভাবে আমরা এটাকে লিখতে পারি। কারণ কথা হচ্ছে আমি তো বাংলা পড়ে না, আমি আসলে রসায়ন পড়ে, বাট স্টিল আমি তো নিজেও পড়ে আসছিলাম, নিজেও তো লিখে আসছিলাম। তো সেখান থেকে সেই অভিজ্ঞতার আলোকে আর কি আশা করি তোমাদেরকে এটা বুঝাই দিতে পারলে, তুমি এটা যদি ফলো করো ইনশাল্লাহ প্রত্যেকটা সিকিউ এর ভিতরে তুমি 9 থেকে 10 মার্ক পাবা, ফুল মার্কও বিলিভ মি পাবা। ওকে, তো যদি আমাদের সায়েন্সের সাবজেক্টগুলোর কথা চিন্তা করি, তাহলে আসলে সেখানে যেমন ফিজিক্স ধরো বা কেমিস্ট্রি, তারপরে হলো আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলোতে তো আসলে ম্যাথ থাকে। সো ম্যাথমেটিক্যাল পার্টের ভিতরে তো ম্যাথ তো ঠিক করতেই হবে। ওখানে আসলে এরকমভাবে কোনো ভাগ বিন্যাস থাকে না। এখানে যেমন আমরা 4টা জায়গাকে নিয়ে আসছি, ওখানে আসলে ম্যাথের উত্তর করতে পারাটাই হচ্ছে সব থেকে জরুরি জিনিস। ওখানে তোমার নিজের কোনো কিছু ইমপ্লিমেন্টের ওইরকম কিছু নাই, সুযোগ নাই। বায়োলজির ভিতরে থাকে, বাট তারপরে সেখানে হচ্ছে ধরাবাঁধা জিনিসপত্র। কেমিস্ট্রির ভিতরে যা যতটুকু থিওরিটিক্যাল থাকে, সেখানেও ধরাবাঁধা জিনিসপত্র। ওখানে তোমাকে পয়েন্ট অফ ভিউ মানে উদ্দীপকের জিনিসটা বুঝে যদি তুমি আসলে প্রপার উত্তরটা লিখতে পারো, যেটা তোমার সাথে ডিরেক্ট চলে যাবে, তাহলেই হয়। ওখানে তোমার বিশেষ করে ভাষার দক্ষতা বলে একটা জিনিস আমি এখানে লিখছি, সেটা খুব বেশি প্রয়োজন পড়ে না। তোমার পড়ার দক্ষতা থাকলেই হয়েছে, মানে তুমি যে আসলে পড়তে পারো বা তুমি যে জানো, তোমার যে আসলে পড়াশোনা ছিল করা, এটা ওটা থাকলেই হয়েছে আশা করি। তো চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে দেখো আমাদের ক খ গ ঘ 4টা যে কোশ্চিন থাকে, 4টা কোশ্চিনের 4টার কিন্তু নাম আছে, সেজন্য 4টার মান বন্টনও আছে। ক যেটা সেটা আমাদের জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক, গ হচ্ছে আমাদের প্রয়োগমূলক, ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। এই 4টা ভাগ 1 2 3 4 টোটালে 10 মার্ক। খুবই ভালো কথা, এগুলো আমরা জানি ভাইয়া। ওকে, এখন জ্ঞানমূলক যেটার কথা সেটা আমরা লিখে রাখছি যে তুমি আসলে এখানে কতটুকু টাইম দিবা। উত্তরটা হচ্ছে যে 5 সেকেন্ড। জ্ঞানমূলক জিনিসটা এক শব্দে একেবারে, ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে, আমি যাচ্ছি একটা সিকিউ দেখাতে যাচ্ছি, বাট আমি তোমাকে প্রথমে বলতেছি, ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো আধুনিক পর্যায় সারণীতে মৌল সংখ্যা কতটি। তুমি যদি লিখছো এক ক 118টি, শেষ উত্তর, হ্যাঁ ডান, তুমি এক পেয়ে যাবা। কেউ যদি লিখে আধুনিক পর্যায় সারণীতে মৌল সংখ্যা হলো ইকুয়ালস টু 118টি, সেও 1 মার্কই পাবে। সে এইটুকু লেখার জন্য যে এক্সট্রা আলাদাভাবে কোনো মার্ক পাবে এমন কিন্তু না, ঘুরে ফিরে একই কথা। এটার জন্যই বলতেছি ক নাম্বার যেটা আমাদের সময় থাকবে, সেটাতে আমরা হায়েস্ট 5 সেকেন্ড মতন সময় দিব, যেটা আমরা জানি। আর যেটা জানি না সেটার ক নাম্বার নিশ্চয়ই লিখতে যাবো না। সিম্পল জিনিস, ঠিক আছে। সো ক নাম্বারটা কমপ্লিট হলে এরপরে যাবো তুমি অনুধাবনমূলক জিনিসটাতে লিখতে। অনুধাবনের 2টা ভাগ আছে ভাইয়া। অনুধাবনের ভাগটা হচ্ছে প্রথম পার্টটুকু জ্ঞানমূলক থাকে, পরেরটা হচ্ছে পূর্বের কারণ থাকে। মানে অনুধাবন যে কোশ্চিনটা করা হচ্ছে, এটা ডিরেক্ট যদি সায়েন্সের সাবজেক্ট হয় তাহলেই দেখা যাবে যে তোমার কোনো কনসেপ্টের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। বাট যেমন হচ্ছে বাংলা, বিজিএস, ইসলাম শিক্ষা, এই যে এই টাইপের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে দেখা যায় যদি অনুধাবনমূলক জিনিস আসে, তাহলে সেখানে কিন্তু পেছনের একটা কারণ, পূর্বের একটা কারণ ব্যাখ্যা করতে হয়, এবং ওই পয়েন্ট অফ ভিউটা তোমার বুঝতে হয়। একটা উক্তি দেওয়া থাকবে বা একটা কথা সেখানে বলা থাকবে, সেটা সত্যতা, সেটার মিথ্যা, এই টাইপের জিনিসপত্র সেখানে থাকে আসলে, হ্যাঁ। আর যদি দেখা যায় যে ওই যেমন বললাম, ধরো যদি মানে, কিন্তু এটার পেছনে যে পূর্বের একটা কারণ থাকবেই। যেমন খুব ফেমাস একটা কেমিস্ট্রি থেকে আমি যদি বলি, তাহলে ক্লোরিন এবং ফ্লোরিনের ভিতরে আসলে ইলেকট্রন আসক্তি বেশি হওয়া উচিত ছিল ফ্লোরিনের, বাট ক্লোরিনের বেশি হয় কেন? তোমাকে ডিরেক্ট কোশ্চিন দিয়ে দিল এটা, যে ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি ফ্লোরিনের থেকে, কেন? এই যে কেন বলতেছে না, তো এখানকার সত্য কথাটা আসলে কোনটা বলো তো? সত্যর কথা বা জ্ঞানের কথা? জ্ঞানের কথাটা হচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। এই কথাটাই তোমার প্রথম ছেদে লেখা লাগবে, কারণ এখানে 2টা ছেদ হবে, 2টা ছেদের ভিতরে দ্বিতীয় ছেদটা বড় থাকবে, দ্বিতীয় ছেদটার ভিতরে ব্যাখ্যা থাকবে। যদি কোনো ফিগার থাকে, ছবি থাকলে সেখানে থাকবে ফিগার, যদি কোনো ম্যাথ থাকে সেখানে থাকবে, যদি কোনো ইকুয়েশন থাকে সেখানে থাকবে। কোথায় থাকবে বলো তো? দ্বিতীয় ফিগারটার ভিতরে। এই যে দেখো তুমি কিন্তু আসলে নিয়ম কানুনের ভিতরে ঢুকে যাচ্ছ, এগুলাই জরুরি। বিলিভ মি, তুমি যে একেবারে এগুলো সম্পর্কে আননোন বা জানতা না এমন না, হয়তো বা গ বা ঘতে আরো একটু বেশি পরিমাণে জানতে পারবা, বাট জরুরি কিন্তু এগুলাই, এই জিনিসটাই, এই যে ধারাবাহিকতাটা মেনটেন করা। খ নাম্বার কোশ্চেন একভাবে ঢালাও লিখে না ফেলা, একভাবে ঢালাও লিখে যে 2 পাবা না এমন না, বাট লিটারেলি ওখানে একটা মার্ক কেটে নেওয়ার সুযোগ বা বিষয় থাকে। কিন্তু তুমি যদি ঢালাও না লিখে, যেরকম বললাম 2টা ছেদ, 2টা ছেদের ভিতরে প্রথমটা হচ্ছে কেন ইলেকট্রন আসক্তিটা বেশি, যদি এটার কারণটা তুমি বলে দিতে পারো এক লাইনের ভিতরেই, তাহলেও কিন্তু হয়ে যায়। তাহলে তুমি বলতে পারো যে কারণটা কি ছিল? কারণটা ছিল যে আমাদের চার্জ ঘনত্ব ফ্লোরিনের বেশি ক্লোরিনের থেকে, তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। ক্লোরিনের চার্জ ঘনত্ব কম থাকার জন্য, ফ্লোরিনের তুলনায় চার্জ ঘনত্ব কম থাকার জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। এই যে দেখো চার্জ ঘনত্বের কথাটা টেনে নিয়ে এসে এক লাইনের ভিতরে এটা শেষ। এটা তোমার জ্ঞানমূলক পার্ট হয়ে গেল, এটা তোমার প্রথম ছেদ হবে। এই প্রথম ছেদটাই হবে হচ্ছে ভাই জ্ঞানমূলক, এটা তোমার প্রথম ছেদ হয়ে গেল। এরপরে যাবে হচ্ছে দ্বিতীয় ছেদ, সেখানে বড়, সেটার ভিতরে ব্যাখ্যা থাকবে, ফিগার থাকবে, ম্যাথ থাকবে বা ইকুয়েশন থাকবে, যেটা থাকুক, এবং ওই কারণটারই ব্যাখ্যা থাকবে, শেষ। এবারে চলে আসো ভাই, যদি গ নাম্বার কোশ্চেনের কথা বলি, খ নাম্বার বোঝা গেছে না? গ নাম্বার যেটা প্রয়োগমূলক কোশ্চেন, এই প্রয়োগমূলক কোশ্চেনের ভিতরে
জ্ঞান থাকে, মানে প্রথমে একটা ছেদ জ্ঞানের টানতে হবে, যে যে কথাটা বলছে উদ্দীপকের সাথে সাদৃশ্য, উদ্দীপকের সাথে বৈসাদৃশ্য, যদি ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্সের ম্যাথ থাকে তাহলে তো এগুলো টানার দরকার নেই, ওটা তো আমি আগেই বললাম, বুঝতেছো তো? আর যদি দেখা যায় এটা বাংলা বিজিএস বা ইসলামের মতন কোনো একটা সাবজেক্ট, তাহলে সেখানে কিন্তু অবশ্যই টানতে হবে, মাস টানাই লাগবে। আমি যাচ্ছি একটা বাংলা সিকিউ দেখাবো আর কি। তো এই যে জ্ঞান, তারপরে যাবা হচ্ছে অনুধাবন। অনুধাবন পার্টটা মানে কি, ওই যে পূর্বের কোনো একটা কারণ, মানে ভেতরের কোনো একটা কারণ, তোমার পড়ার অংশের ভেতরকার একটা কারণ। তারপরে হচ্ছে বাস্তবিক একটা উপলব্ধি, এই বাস্তবিক একটা উপলব্ধিও থাকে। এখানে আমার 3টা প্যারা করলেই হয়। প্রথম অংশটা জ্ঞান, ওইটা ঠিক আছে। পরের অংশটা হয় উদ্দীপক থেকে আলোচনা করবা, না হলে হচ্ছে তোমার পঠিত গদ্য বা পদ্য বা নাটক বা উপন্যাস থেকে আলোচনা করবা। পরের অংশটা যেটা থেকে আলোচনা করে ফেলছো তার পরেরটা থেকে আলোচনা করবা, মানে উদ্দীপক যদি ওখানে প্রথমে করে দাও তাহলে পরেরটাতে গদ্য পদ্য থেকে করবা, প্রথমে যদি গদ্য পদ্য করো তাহলে পরেরটাতে উদ্দীপক থেকে করবা, সিম্পল জিনিস। অথবা যদি তোমার কারণ 2টা হয়, বৈসাদৃশ্যের কারণ 2টা হয়, তাহলে একটা কারণ গদ্য আর পদ্য 3-4 লাইনে প্রথমটাতেই করে ফেললা, পরের কারণটাকে তুমি গদ্য আর পদ্য একসাথেই পরের প্যারাটার ভিতরে করতেছো। বাট তোমাকে মিনিমাম এখানে 3টা প্যারা দিতেই হবে, এবং ওই 3টা প্যারার ভিতরে অনুধাবন পার্টটা হবে হচ্ছে একটা প্যারা, যেটা একটু বড় হবে, বললামই তো শেষের 2টা ছেদ হবে হচ্ছে বড়, দেখো দেওয়া আছে। প্রথমটা জ্ঞানমূলক, এটা তো বলে দিলা যে হ্যাঁ আমি উদ্দীপকের সাথে একমত বা দ্বিমত, বা হ্যাঁ যেটা বলা হয়েছে এটা যথার্থ বা যথার্থ না, এটা তো বলে দিলা। পরে হচ্ছে 2টা ছেদে এটাকে আলোচনা করে দিতে হবে। এই আমি যাচ্ছি একটা কোশ্চেনে, তখন আরও বেশি ক্লিয়ার হতে পারবা। আর এখানে খাতার মতন করা আছে, ওই খাতার ভিতরে আমরা একটু দেখবো যে আসলে লেখা সুন্দর করা যায় কিভাবে। লেখা সুন্দর করার জন্য কি আসলে প্রত্যেকটা হরফ ধরে 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 আবার একেবারে মানে বাই ডিফল্ট করা লাগে? উত্তরটা হচ্ছে না, বুঝছো? ডাক্তার মানুষজনের দেখা যায় না রেখার অবস্থা কি, তারপরে তো মানুষজন চিনতে পারে, এটা আসলে প্রয়োজনের তাগিদে চিনে। বাট এটার কারণটা কি জানো? কারণটা হচ্ছে আসলে লেখা যাদের সুন্দর না, সেটার পেছনে একটা কারণ বলা হয়, সেটা হলো যে তাদের ব্রেন বেশি ফাংশন করে হাত ফাংশন করার থেকে, বুঝছো? মানে ব্রেন বেশি ফাংশন করে হাত ফাংশন করার থেকে, তো হাত ওটার সাথে মিলাইতে পারে না, দ্যাটস ওয়াই সুন্দর হয় না আসলে। এবং যাদের লেখা আসলে খুব সুন্দর, খুবই সুন্দর আসলে যাকে বলে, তারা সব লিখেও আসতে পারে না। এবং আমি এখনো দেখি না এরকম পাবলিক যে খুবই সুন্দর লেখা অনেক বেশি পরিমাণেও লিখতে পারছে, সবই ঠিকঠাক করে কমপ্লিট করতে পারতেছে না। খুব বেশি মানে খুবই সুন্দর লেখা এরকম ম্যাক্সিমাম মানুষজন দেখা যায় যে 7টার জায়গাতে 5টা 6টা হার্ডলি সিকিউ লিখে আসতে পারে। সেটা তো আমার লাভের কিছু নাই ভাই, এর থেকে অ্যাভারেজ লেভেলের লেখা 7টা সিকিউ লিখে আসছে, ওই ইজিলি চোখ বন্ধ করে বেশি মার্ক পাবে যদি ঠিক লিখে তাহলে। ওকে, যাই হোক, আসো যেটার কথা বলছিলাম, এরপরে যখন আমরা চলে যাব উচ্চতর দক্ষতাতে, তাহলে বুঝতে পারতেছি এখানে 4টা ছেদ হবে। কয়টা? 4টা। এবং উচ্চতর দক্ষতার ভিতরে জ্ঞান থাকে, অনুধাবন থাকে, ওই যে অনুধাবন, প্রয়োগ থাকে, এই যে প্রয়োগে শিখলাম মানে এখানে একটা বাস্তবিক উপলব্ধি থাকবে, তারপরে থাকবে হচ্ছে সিদ্ধান্ত। মানে উচ্চতর দক্ষতা বলতে তুমি জানলা যে সিদ্ধান্ত, মানে তোমাকে এখানে একটা সিদ্ধান্ত টানতে দিবে, হয় তুমি উদ্দীপকের সাথে যথার্থতা স্বীকার করবা, না হলে স্বীকার করবা না, অথবা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম বলবা। মজা করলাম, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম বলিস না, এগুলা এগুলা শুধু শুধু হচ্ছে যে মানে সিকিউ এর ভিতরে আমাদের দেখা যায় যে মার্ক মানে কমাইতে হেল্প করে আসলে, তো এগুলো আমরা লিখবো না। ওকে, এখানে 4টা ছেদ থাকবে, এই 4টা ছেদের ভিতরে মধ্যের 2টা ছেদ হবে হচ্ছে ভাই বড়। প্রথমে জ্ঞানমূলক যে পার্টটা না, ওই জ্ঞানমূলক পার্টের থেকে শেষের যে সবশেষের চতুর্থ যে ছেদটা, ওইটা বড় হবে। বাট চতুর্থ ছেদের ভিতরে তোমার সিদ্ধান্তটা থাকবে যে উক্তি যেটি দেওয়া হয়েছে কোয়েশ্চিনে সেটি আসলে যথার্থ বা সেটি আসলে সঠিক নয়, সঠিক নয়, প্রমাণিত, এই টাইপের একটা কথা থাকবে, এই টাইপের একটা সিদ্ধান্ত থাকবে। আর কেন নয় সেটা জ্ঞান আকারে থাকবে হচ্ছে কোথায়? ফার্স্টে, একেবারে শুরুতে। দ্যাটস দ্য থিং। এই জিনিসটুকুই আমাদের মেনটেন করতে হয়, এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিসপত্র। এখন আমি এখানে একটু ভাষার দক্ষতার কথা বলছি, চলো আমি তোমাকে একটা কোশ্চেন দেখাতে চাচ্ছি। ধরো আশা করি দেখতে পাচ্ছ, যদিও একটু মানে বাজে অবস্থা হবে বোধহয় দেখার, যেহেতু এটা সাদা ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ, বাট স্টিল বোধহয় কিছুটা দেখতে পাওয়ার কথা। দেখো আমি হচ্ছে যে নাটক অংশ থেকে একটা কোশ্চেনের কথা বলতেছি, এটা আমাদের একটা কোশ্চেন আমি মাত্রই বের করলাম আর কি। দেখো কি বলে, এটা হচ্ছে আমাদের বহিপিট থেকে ভাই একটা কোশ্চেন। ওকে, দেখো, রেবেকা বেগম ভাই মজিদ মিয়ার সাথে, অবশ্যই আমাকে খুব ভালো মতন আগে উদ্দীপক পড়ে ফেলতে হবে, সেটা আমরা পড়ে ফেলি চলো। রাইস মিল রক্ষা করার জন্য টাকা দিতে চাইলেন, কিন্তু শর্ত হলো মজিদ মিয়ার মেয়ে নূরজাহানকে রেবেকা বেগমের ছেলে রবিনের সাথে বিয়ে দিতে হবে। রবিন মাদকাসক্ত, নূরজাহান বিয়েতে রাজি নয় বলে জানিয়ে দিল। মজিদ মিয়া রেবেকা বেগমের টাকা নিতে অস্বীকৃতি জানালেন। রেবেকা বেগম এবার বললেন বিয়ের শর্ত নয়, বোন হিসেবে তিনি টাকা দিতে চান। দেখো একটু বুঝে দেখো কি 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 বিষয়টা। ওই যে বহিপীর নাটকেও কিন্তু বহিপীর বলছিল যে মানে আমার মানে ওই যে হাশেম আলীকে বলছিল যে আমার আসলে মানে ওই ওর যে বউ আর কি, ওনাকে নিয়ে যেতেই হবে, এটাই শর্ত না, আমি আসলে হেল্প করতেই চাচ্ছি। শেষে যে বলে দিছিল না এরকম, প্রথমে কিন্তু ঠিকই শর্ত দিয়েছিল যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমাকে আমার ওই বউ ফেরত দেন, এরকম বিষয়টা আসলে বলে দিছিল না। এই তো যাই হোক, এবার দেখো কি বলে, বহিপীরের সহকারী কে ছিলেন? হইকুল্লাহ বা হাক্কুল্লাহ, এটা তো আমরা জানি একেবারে ডিরেক্ট। বহিপীরের সহকারী ছিলেন হইকুল্লাহ বা হাক্কুল্লাহ? না, হইকুল্লাহ বা হাক্কুল্লাহ, শেষ। বুঝছো ক নম্বরের উত্তর? হইকুল্লাহ বা হাক্কুল্লাহ। এরপরে বলতেছে হাতেম আলী চিকিৎসার অজুহাতে শহরে গিয়েছিলেন কেন? এখানে তোমাকে 2টা কথাই তাহলে টানতে হবে। প্রথম যেটা জ্ঞানমূলক জায়গা, যে হাতেম আলীর আসলে টাকার প্রয়োজন ছিল, তাই বাল্যবন্ধুর কাছ থেকে টাকা নিতে চিকিৎসার জন্য
চিকিৎসার কথা বলে উনি শহরে গেছিলেন। এই যে এক লাইনের যে কথাটা, এটা প্রথমে দিয়ে দিলা, বুঝছো? এই যে আমরা যে এখানে লিখছি না ভাইয়া, যে এই যে এক লাইনের যে কথাটা দেখো তো, এই যে জ্ঞানমূলক যে কথাটা, এটা বলে দিলাম। এরপরে চলে যাব হচ্ছে পূর্বের কারণ। পূর্বের কারণ বলতে কেন? কারণ ওনার যে ব্যবসা চলতেছিল, সে ব্যবসার ভিতর মন্দা যাচ্ছিল, সে ব্যবসা খারাপ যাচ্ছিল, সে ব্যবসা আসলে টিকিয়ে রাখার জন্য টাকা পয়সার প্রয়োজন ছিল। ওই টাকার জন্য উনি আসলে চিকিৎসার অজুহাত দিয়ে শহরে আসছিলেন। এই কথাটুকুই তোমাকে এখান থেকে বলতে হবে। ক্লিয়ার কিনা আমার কথাটা? পরের অংশে এটুকু ব্যাখ্যা করে দিব, শেষ। এবার দেখো কি বলে, উদ্দীপকের মজিদের মাঝে বহিপীর নাটকের কোন চরিত্রের মিল রয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের মজিদের মাঝে, মজিদ, এই যে এখানে যে মজিদ আছে, মজিদ মিয়ার রাইস মিল রক্ষা করার জন্য টাকা দিতে চাইলেন, কিন্তু শর্ত হলো মজিদ মিয়ার মেয়ে নূরজাহানকে মানে রেবেকা বেগম ভাই মজিদ মিয়ার কিন্তু মানে মিল রক্ষার জন্য মজিদ মিয়াকে টাকা দিতে চাইছে। মজিদ মিয়া মানে কি তাহলে ডিরেক্ট যে হাতেম আলীর সাথেই কি তার মিল রয়েছে না মজিদ মিয়া? বুঝছো জিনিসটা, যে উদ্দীপকের বহিপীর নাটকের সাথে কোন চরিত্রের মিল রয়েছে? ডিরেক্ট তুমি তাহলে প্রথম কথাটাই, প্রথম যে লাইনটা, জ্ঞানমূলক যে লাইনটা এখানে, এই যে যেটার কথা বললাম, যে এখানে আমার জ্ঞানমূলক লাইনটা টানতে হবে, এটা কি হবে? মজিদ মিয়া হয়ে যাবে, বুঝছো? তারপরের ভিতরে আমরা লিখবো যে কিভাবে মিল রয়েছে। ওকে, সো প্রথমে আমরা উদ্দীপক আলোচনা করতে পারবো, পরে আমরা নাটক বা যেহেতু আমাদের 3টা ছেদ থাকবে বললাম, অথবা প্রথমেই তুমি হচ্ছে যে ডিরেক্ট তোমার নাটক অংশটা বা এটা টেনে দিতে পারো, পরে উদ্দীপককে আলোচনা করলাম, নো প্রবলেম। এখন কিভাবে তার মিল রয়েছে আসলে সেটা কি আমরা বুঝছি? অবশ্যই বুঝতে পারছি আশা করি। যে মজিদ মিয়ার রাইস মিল রক্ষা করার জন্য, তো ঠিক একই রকমই ওর হচ্ছে যে ব্যবসা, হাতেম আলীর ব্যবসা রক্ষা করার জন্য আসলে মানে ওর টাকা দরকার ছিল এরকম। এখন টাকা দিতে হলে আবার কি, টাকা দিতে হলে কি দরকার ছিল? ও বলতেছিল যে টাকা আমি, বহিপীর বলতেছিল টাকা আমি দিয়ে দিচ্ছি, আপনি আমাকে হচ্ছে যে বউ ফেরত দেন, এরকম একটা কথা পর্যন্ত, এই পর্যন্ত তো কথা ছিল। সো তুমি প্রথমে আলোচনা করবা হচ্ছে তোমার নাটকের অংশটুকু, এটা বেটার, তারপরে হচ্ছে উদ্দীপকটা আলোচনা করলা, ডান। তাহলে ঘ নাম্বার। এবার ঘ নাম্বারে কি বলে দেখো, এই যে দেখো বলছিলাম না যে একটা কোনো শর্ত জুড়বে, বহিপীরের মতোই উদ্দীপকের রেবেকা বেগমেরও বোধ উদয় ঘটেছে। মানে বহিপীর যখন আসলে দেখলো যে উনি তো আসলেই বিপদগ্রস্ত, লোকটা হাতেম আলী আসলেই বিপদগ্রস্ত, এখন আমি ওনাকে শর্ত দিয়ে আসলে হেল্প করতে চাইলাম, কিন্তু আসলে আমার বউ তো আসবে না বা ও তো রাজি না, বা হাসেমের সাথে পালায় গেল বা চলে গেল আর কি, গেল তো। এখন আসলে মানে আমি তো নিজেও আল্লাহ মানে উলিয়া উলিয়া মানুষের হেল্প করা, মানে স্রষ্টার খেদমত করা, এটাই তো আমার কাজ। তো সেই অনুযায়ী আমার কাছে যেহেতু শক্তি সামর্থ্য আছে হেল্প করার, দ্যাটস ওয়াই আমি সেখানে হেল্প করি। এটাই তো আসছিল না সবশেষ পর্যন্ত। সেই ঘটনাই কিন্তু কার সাথে ঘটেছে, এই যে দেখো এখানে কিন্তু বলে দিল যে ওর কিন্তু ভাই বোনেরা মজিদ আর রেবেকা বেগম এখানে, তো সেখানে বললো যে বোন হিসেবে তিনি টাকা দিতে চান। রেবেকা বেগম বললেন যে বিয়ের শর্ত নয়, বোন হিসেবে টাকা দিতে চান। তাহলে তুমি প্রথমে লিখে দিবা যে বহিপীরের মতোই উদ্দীপকের রেবেকা বেগমেরও বোধ উদয় ঘটেছে। বোধ উদয় ঘটেছে কোন বিষয়ে? আসলে তারা তাদের মানে বাস্তবতা চিন্তা করে যখন দেখতেছেন যে আমার আসলে সাহায্য করার মতন উপায় আছে, তাই আমি সাহায্য করি, এই সেন্সে তাদের মধ্যে মানে রেবেকা বেগমের আর ওই বহিপীরের মিল বা বোধ উদয় ঘটেছে, তাই না? বাস্তবতা দেখে যখন চিন্তা করলেন যে আমার আসলে সাহায্য করার উপায় আছে, তাহলে আমি সাহায্য করি, লোকটা তো আমার খারাপ না, আর এখানে তো লোকটা আমার ভাই, ব্যাপারটা এইরকম, বুঝছো? বা লোকটা আমার বোন, এই। সো এই কথাটা নিয়ে তুমি প্রথমে জ্ঞানমূলক শব্দটা টানবা। তা আমি যে তোমাকে একটা নতুন শব্দ নিয়ে এসে দিলাম, এর সাথে সাথেই কিন্তু নিয়ে এসে দিছি আলাদাভাবে, ওটা আমার প্রিপারেশন ছিল নাকি, যে বাস্তবতা চিন্তা করে যখন দেখলেন যে আমার আসলে সাহায্য করার উপায় আছে, এই সেন্সে বা এই নিমিত্তে কি, এই যে আমরা বলতে পারি এই নিমিত্তে আসলে আমাদের এই নিমিত্তে বহিপীরের মতোই উদ্দীপকের রেবেকা বেগমেরও বোধোদয় ঘটেছে। ব্যাস শেষ। এই কথাটা লেখার পরে তারপরে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে যে উদ্দীপকের কি অবস্থা। এই যে উদ্দীপকে এখানে মানে উনি তো প্রথমে শর্ত দিল যে তার ছেলের সাথে বিয়ে দিতে হবে, কিন্তু পরবর্তীতে যে কি বললো যে না, আমি বোন মনে করে হেল্প করছি, সমস্যা নাই। আবার ঠিক একই রকমভাবে এই কাজটাও কি করছিল, বহিপীর করছিল না, যে আমার বউকে ফেরত দেন, আমি টাকা দিয়ে দিচ্ছি আপনাকে হেল্প করতেছি এরকম। তারপরে আবার বললো যে না ঠিক আছে, আমার বউ লাগবে না, আমি আপনাকে হেল্প করতেছি। সেম বোধোদয়, দুইটা প্যারা শেষ। তারপরে আবার ওই একই কথাটাকেই টেনে সিদ্ধান্ত তুমি দিয়ে দিবা, আবার ওই একই কথাটাকে টেনেই সিদ্ধান্ত দিয়ে দিবা। ওই একই কথাটা বলতে কি, যে প্রথমত কোনো শর্ত যুক্ত করলেও, এই যে দেখো এই কথাটা তুমি জানতে পারো, প্রথমত সাহায্য করার জন্য কোনো শর্ত যুক্ত করলেও পরবর্তীতে যখন দেখছেন যে নিজের দিকেই আসলে মানে নিজের দিকেরই কমতি আছে, নিজের দিকের কমতি বলতে কেমন, যেমন ওখানে ওর বউ ওর সাথে আসতে চায় না, আবার এখানেও এই ছেলে তো মাদকাসক্ত, তো নিজের দিকেই কমতি আছে, অথচ আমি সাহায্য করতে পারছি বা একজনের উপকার হচ্ছে, সেই চিন্তা করে দুইজনই কিন্তু পরবর্তীতে সাহায্য করতে চেয়েছেন। দুইজনই যিনি ভিকটিম আছে বা আসলে যিনি বিপদগ্রস্ত আছে তাকে সাহায্য করতে চেয়েছেন। তাই আমরা বলতে পারি এই যে এই লাইনটা কি, যে বহিপীরের মতোই উদ্দীপকের রেবেকা বেগমেরও বোধোদয় ঘটেছে, উক্তিটি যথার্থ। ব্যাস শেষ।
একেবারে ক্লিয়ারলি বোঝা গেছে ভাইয়া? এই জিনিসটুকুরই কথা আমি বললাম তোমাকে, যে তোমার আলটিমেটলি এই পার্টটুকু কমপ্লিট করে দেওয়া লাগবে, এই যে সিদ্ধান্তটা টেনে দিলা। তো দেখো আমি নতুন নতুন কিছু শব্দ আনলাম না, নতুন নতুন কিছু ফ্রেজ বা নতুন নতুন কিছু বিষয় আনলাম না, খুব কঠিন হয়েছে কি জিনিসটা এমন না। আমার যদি পড়ার বা কনসেপ্টটা ক্লিয়ার থাকে এটা কিন্তু নিয়ে আসা যায়, এবং সেজন্যই বললাম যে তোমার আসলে এখানে ভাষার দক্ষতাটা দরকার। বাট ইনকেস এটা যদি একটা ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির কোনো কোয়েশ্চেন হইতো, ম্যাথ বা হায়ার ম্যাথের কোনো কোয়েশ্চেন হইতো, তাহলে এখানে কিন্তু এতটা বেশি দরকার ছিল না। বাট তোমাকে ভালো মার্ক গ্র্যাব করতে হলে, পাইতে হলে এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করে থাকতে হবে। এখন এই জিনিসগুলাই তুমি যখন হচ্ছে যে খাতার ভিতরে ইনকর্পোরেট করবা, ধরে নাও ক নাম্বার এখানে আমি লিখলাম একেবারে ডিরেক্ট, তারপরে খ নাম্বার লিখবো এখানে। খুবই যে তুমি তোমার যেন কখনোই তোমার নিজের সৌন্দর্যটা নিজের কাছে পায়, কখনোই যাতে এরকম মনে না হয় যে তুমি আসলে খাতা বাড়ানোর জন্য ইচ্ছা করে গ্যাপ দিচ্ছ, এরকমটা যেন কোনো না কখনো মনে না হয়। এক লাইন হইলো, তারপরে হচ্ছে আবার দ্বিতীয় লাইন এখান থেকে শুরু। এখন এর দূর পর্যন্ত গেছে, ধরো এখানে কি আর গ নাম্বার শুরু করার দরকার আছে? উত্তরটা হচ্ছে না। উত্তরটা হইলো না, আমরা পাতা উল্টাই দিব, দিয়ে গ নাম্বার শুরু করবো, সিম্পল। এখন গ নাম্বার ধরো আমি লেখা শুরু করলাম, এই যে প্রথমে একটা এক লাইনের ছেদ, তারপরে আবার আরেক লাইনের একটা, তারপরে দেখা যাচ্ছে এখানে শুরু করতে পারছি বাট এখানে শেষ হচ্ছে না, নো প্রবলেম, পরের পেজে চলে যাও। জরুরি না যে 2 পেজ 3 পেজ করে লিখতে হবে, সব সময় খাতার অ্যামাউন্টটা জরুরি না। তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিক জিনিসটা লিখে আসতে পারো তাহলে অবশ্যই এখানে জরুরি। এই আমি কিন্তু তোমাকে রচনা লেখার সময় বলবো যে খাতার অ্যামাউন্টটাও জরুরি, কিন্তু এই যে সিকিউ এর জন্য এটা সবসময় জরুরি না ভাইয়া। বাট ওই যে জিনিস মানে এই যে বেশি লেখা, পরিমাণে লেখা, তো তুমি যদি সঠিক জিনিস বেশি পরিমাণে লিখতে পারো অবশ্যই তুমি ভালো মার্ক পাবা, অনেক অনেক ভালো মার্ক পাবা। বাট তুমি যদি অ্যাটলিস্ট রিলেভেন্ট জিনিস যেরকমভাবে পয়েন্টগুলো মেনটেন করে বললাম সেরকমভাবে লিখতে পারো, তাও কিন্তু তুমি আসলে কি ফুল মার্ক 9 থেকে 10 মার্ক পাবা। সো এই সেম জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা হয় আমাদের যেটা অনস্টপ ক্লাস 10-এর একাডেমিক প্রোগ্রাম চলতেছে সেখানেও। সেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের যে কম্প্যাক্ট থিওরি ক্লাসগুলো পাচ্ছ, এই থিওরি ক্লাসের পরে সেখানে টেস্ট পেপার সলভিং ক্লাস, কোশ্চেন সলভিং যে ক্লাসগুলো আছে প্রত্যেকটাতেই তোমাকে ধরে ধরে বোঝানো হয় আসলে যে কীরকমভাবে তুমি এই জিনিসের ভেতরের মানে ভেতরের যে ঘটনাটা সেই ঘটনাটাকে জানতে পারবা, বুঝতে পারবা। তুমি পড়ে একবার নিজে পড়ে যতটুকু বুঝবা, তুমি ক্লাসে গিয়ে টিচারের কাছে যতটুকু বুঝবা, তার থেকে নিজের আগ্রহ নিয়ে যখন তুমি একটা অনলাইন ক্লাস কমপ্লিট করে বুঝতেছো তখন তার থেকে ফার 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 বেটার বুঝতে পারবা, এটাই সত্যি। তো যাই হোক, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসলে তুমি এটার লিঙ্ক পাবা, এখান থেকে ডেমো ক্লাসটা কমপ্লিট করতে পারো, অবশ্যই ডেমো এক্সাম আছে সেটাও দিতে পারো, এবং পছন্দ হলে আজকেই যুক্ত হয় এই প্রোগ্রামের সাথে। একটা হিউজ মানুষজন আমাদের সাথে যুক্ত আছে, এবং তাদেরই মানে তাদের সাথেও আমরা যে সিকিউ কীভাবে লিখবো এই জিনিসটাও তাদের জন্য হেল্পফুল হচ্ছে। আমরা পেইড ব্যাচের ভিতরে এরকমভাবে তোমাদেরকে যতটা পারা যায় হচ্ছে ইনস্ট্রাক্ট করা, সেটার ভিতরে চেষ্টা করি। ফ্রিতে তো আসেই আমাদের সাথে যুক্ত, তো আমাদেরকে সাপোর্ট করে যেও। সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।